জন্ম থেকে শুরু করে জীবনের প্রতিটি ধাপে একজন মানুষকে আগলে রাখেন যিনি, তিনি হলেন মা। মা শুধু একটি শব্দ নয়, একটি অনুভব, একটি ভালোবাসার নাম। সন্তানের প্রথম শব্দ, প্রথম হাঁটা, প্রথম কান্না, সব কিছুর নীরব সাক্ষী তিনি। আর এই ছেলেটাই বড় হয়ে যখন মায়ের হাত শক্ত করে ধরে, তখন সেই ছোট্ট হাতের মধ্যে লুকিয়ে থাকে সারা জীবনের কৃতজ্ঞতা, ভালোবাসা, যা বলে দেয় হাজারো না বলা কথা। মা সন্তানের সম্পর্ক এক অলিখিত আবদ্ধ, যা সকলেই অনুভব করেন, তবে তা বর্ণনা করা হয়তো কঠিন। প্রথম শিক্ষক, প্রথম বন্ধু, প্রথম প্রেম, সবকিছুই বলা যায় তাকে। ছোটবেলায় তার বকুনি খেয়ে যেরকম চোখে জল আসতো, তেমনি বড় হওয়ার পর সেই সন্তানের সাফল্যে চোখে জল আসে যার, সেই হয়তো মা। আজ এই মাতৃদিবসের বিশেষ পর্বে আমরা আড্ডা দিতে চলেছি এরকমই একটা মা ছেলের জুটির সাথে। আমাদের সঙ্গে রয়েছে আপনাদের সকলের পরিচিত ঋতব্রত মুখার্জি এবং সাথে রয়েছে তার মা দীপ্তি মুখার্জি। ওয়েলকাম টু জিও বাংলা দুজন। তোমাকে তো অনেকবার আমরা পেয়েছি, আজকে তোমার মাকেও পেয়েছি, তো তোমাকে পেয়ে সত্যিই আমাদের খুব ভালো লাগছে। তো থ্যাংক ইউ সো মাচ আজকে আসার জন্য। এবং এই যে মাদার্স ডে স্পেশাল, প্রথমে তোমার কাছে আসি, যেহেতু মাদার্স ডে মাদের দিন অবশ্যই, তবে এটা সন্তানের থেকে উপহার পাওয়া একটা দিন, তাই জন্য তোমাকে জিজ্ঞেস করবো যে তুমি এই মাদার্স ডে বলতে তোমার মায়ের কাছে কি বিশেষ বার্তা দিতে চাইবে? ফার্স্ট অফ অল থ্যাংক ইউ জিও বাংলাকে, থ্যাংক ইউ তোমাকে এইটা এত সুন্দর করে অর্গানাইজ করার জন্য, এবং ক্যামেরার পেছনে যারা আছে আমাদের বন্ধুরা, তাদেরকেও অনেক ধন্যবাদ এই পুরো অনুষ্ঠানটার জন্য। এটা ঠিকই বললে যে অনেকবার জিও বাংলার পর্দাতেই ইনফ্যাক্ট আমার বহুবার আড্ডা হয়েছে তোমাদের সাথে কাজ নিয়ে, বা এমনি ইন জেনারেল আড্ডা হয়েছে। তবে মায়ের সাথে প্রথমবার জিও বাংলার জন্যই এটা হলো। সো থ্যাংক ইউ ফর দ্যাট। অ্যান্ড আমার মনে হয় যে এটা মাদার্স ডে উপলক্ষে, আমার তরফ থেকেও থ্যাংক ইউ। হ্যাঁ, মাদার্স ডে উপলক্ষে এটা করাটাও খুবই স্পেশাল আমার মনে হয়। এবং মাদার্স ডে খুব সত্যি কথা বলতে আমরা যেভাবে বড় হয়েছি, বা আমাদের কাছে মাদার্স ডেটা একরকম, ধরো স্কুলে যখন গেছি জেনেছি যে মাদার্স ডে আলাদা করে একটা, ফাদার্স ডে আলাদা করে একটা, বাট ইন জেনারেল আমাদের বাঙালি বাড়িতে, বাঙালি মধ্যবিত্ত বাড়িতে এভরিডে ইজ মাদার্স ডে, ফাদার্স ডে বা চিলড্রেন্স ডে, সকলে একসাথেই বড় হওয়া সেইভাবে। তবে একটা দিন তো আমরা, ধরো জন্মদিনের মতো আমরা প্রত্যেক সারা বছরের মধ্যে থেকে একটা দিন আলাদা করে বেছে নিই, তো সেই একটা দিন টু সেলিব্রেট মাদার্স অল ওভার। এবং সেখানে সত্যি কথা বলতে মাদার বলতে বা মা বলতে, সেই শব্দটা বলতে অনেকগুলো মানে সেটার মধ্যে তো থাকে। এবং সেখানে আমার কাছে মনে হয় যে আজকের পৃথিবীতে দাঁড়িয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে একজন যার জন্য পৃথিবীতে আসা, বা যে মানুষটি আমাদের মানে সার্বিকভাবে সর্বদিক থেকে আমাদেরকে প্রোটেক্ট করে রাখে, আমাদেরকে এগিয়ে নিয়ে যায়, এবং তার কন্ট্রিবিউশনটা সত্যি মানে একটা দিনে, কোনো বছরের একটা দিনে এটা বলাটা খুব মুশকিল হয়। এবং এটা চিরন্তন, মানে সমস্ত রকমের মা সন্তানদের সম্পর্কে আমার মনে হয় এটা আসে। তো সেই একটা দিন আলাদা করে তাদেরকে অনার করা, এবং তাদেরকে সারা বছর অনার করা, বাট অবভিয়াসলি দিস ডে ইজ স্পেশাল। একদমই, খুব সুন্দর একটা কথা তুমি বললে। আর সত্যি মারা সকলের কাছেই বিশেষ, এবং তাদের সন্তানরাও প্রত্যেকটা মায়ের কাছে বিশেষ। এবারে তাই আন্টি থেকে জানবো যে কতটা মানে স্পেশাল তোমার এই ছেলে, যাকে তুমি ছোটবেলা থেকে দেখেছো, যেই রূপটা আমরা দেখিনি এখনো ক্যামেরা, মানে আমরা ক্যামেরার সামনে যেই রূপটা দেখি বা ক্যামেরার পেছনে যখন আমাদের সাথে আলাপ হয় আমরা যেভাবে চিনি, তুমি যেভাবে ছোট থেকে চিনেছো সেটা আমরা এবার জানতে চাই। ছোটবেলাটা প্রচন্ড দুষ্টু ছিল, মানে হাতে পায়ে লক্ষ্মী যাকে বলে। মানে একদিক হলো ঘুম পাড়াচ্ছি হয়তো 1 ঘন্টা, উঠে গেল 20 মিনিটে। ওটা তো ছিলই, ঘুম কম। স্কুলে যাওয়ার শুরু হলো, প্রথম দিন স্কুলে যাবে, প্রত্যেকটা বাচ্চা কাঁদছে, ঢুকবে না। ও চোখে জলটা আটকে রেখেছে, মানে তারপরে ঢুকছে যখন, আমি তুই কি কাঁদবি? না, আমার তো প্রেস্টিজ আছে না, আমার তো প্রেস্টিজ আছে, আমি কাঁদবো না, কিন্তু তুমি যদি এখানে না বসে থাকো তাহলে কাঁদবো। আচ্ছা ঠিক আছে, আমি বসে থাকবো, তুমি কাঁদো। তারপরে বেরিয়ে টেরিয়ে এলো, ঘুরে টুরে খুব পছন্দ হয়েছে, স্কুল আন্টিদেরও পছন্দ হয়েছে। 2 দিন পরেই আন্টি আমাকে বলছে, আপনার ছেলে
পেন্সিল দিয়ে বিড়ি টানছে, বেঞ্চের উপরে উঠে বসে থাকে। আচ্ছা, তারপরে আবার মাসখানেক পর কমপ্লেন এলো, পরীক্ষা, টেস্ট হবে, একটা রাইমস বলো। আমার বাবা এখানে নেই, হায়দ্রাবাদ গেছে, এখন আমি পরীক্ষা দেবো না। তার মানে এইরকম মুডের উপরে সারাদিন চলতো। এই লজিকটা কি ছিল যে বাবা এখানে নেই তাই পরীক্ষা দেব না? স্ট্রং ছিল ছোটবেলায়। বাবা তখন তো ধরো আউটডোর শুটিং অনেক বেশি হতো, রামোজি ফিল্ম সিটি হায়দ্রাবাদে বাবারা খুব শুটিং করতে যেত। ইনফ্যাক্ট মায়ের কাছে গল্প শুনেছি বিয়ের পরপরই বাবা শুটিং, আর তখন ওই টেলিফিল্ম করার জন্য, সিনেমা করার জন্য বিশেষ করে যেত অনেক দিন ধরে থাকতে হতো। ওর ব্যাপারটাই ছিল যে বাবা যেন সারাক্ষণ থাকে। এবার ওর বাবা বেরোনো মানে ওর লুকিয়ে বেরোতো বাবা, তো পাঁচিল টপকে এরকম, হ্যাঁ দেখ তালা দেওয়া আছে, বাবা বাবা ঘরেই আছে, এরকম অনেক রকম হতো। কিন্তু সে আচ্ছা, তারপরে বাবা যেরকম ফুল প্যান্ট পরেছে ওরকম সারাক্ষণ আমি ফুল প্যান্ট পরবো। ও ফুল হাতা প্যান্ট আর ফুল হাতা জামা। ফুল প্যান্টটা ফুল মানে আমার কাছে কনসেপ্টটা হচ্ছে ফুল হাতা মানে ফুল হাতা প্যান্ট জামা দুটোই। ফুল হাতা প্যান্ট, হ্যাঁ ফুল হাতা প্যান্ট পরেই যাব। এবার হাফ প্যান্ট স্কুলে, তখন একদমই ট্রডলার ছোট, তখন বাবা বললাম খুব ঝামেলা করছে, কিছুটা নিয়ে গেলাম ফুল প্যান্ট পরিয়ে, তারপরে তো সেই বুঝিয়ে বাজিয়ে স্কুলে ঢোকালাম। এবার বাড়িতে আসতো, যখন টিভিতে বাবাকে দেখতো, বাবা নানা রকম চরিত্র করে, মানে ওর মধ্যে তো নেগেটিভ চরিত্র মারামারি চলছে, বাবাকে কেউ মারতে গেলে ও টিভিতে লাঠি নিয়ে এসে মারতে যাবে। এবার ঠাকুমা বসে, ঠাকুমা বলছে কি করছিস, দাঁড়া দাঁড়া দাঁড়া, বলে আমার বাবাকে মারছে, আমি মারবো সবাইকে, এই নিয়ে ঠাকুমার সঙ্গে লাগলো। তারপরে দেখলো, হঠাৎ একদিন দেখছি বই পড়তে দিয়ে আমি একটা কিছু করতে গেছি, এরকম এরকম গ্লাস দুটো রেখেছে, রেখে একটা বোতল রেখেছে, সেই আবার পেন্সিল দিয়ে বিড়ি একটু করে ঢালছে, আয়নায় দেখে দেখে কথা বলছে, মানে ওই সিন ওয়ার্ক হচ্ছে তখন। হ্যাঁ ঘুরে ঘুরে বেড়াচ্ছে। সিন দেখেছি এইবার সেটাই করছে। ও ঠাকুমা মানে কোথায় একটুখানি বাথরুমে গেছিল, এসে বলছে দেখবে এসো দীপ্তি, দেখবে এসো ছেলে উচ্ছন্নে গেছে। তোমার ছেলে কি করছে? এটা কি করছিস কেন? আমাদের দলে চন্দনদা, পঞ্চুদা, আমি ওর, আমার বাবাও তো এই শুটিং এইগুলো করেছে, আমি তাই করছি। মানে এই ধরনের সবসময় ওর চলতো। তারপরে ঠাকুমাকে একদিন বলছে, আচ্ছা ঠাকুমা তো দাদু রেলে চাকরি করতো, আমার দাদু রেলে চাকরি করতো, জেঠু জেঠিমা রেলে চাকরি করে, ওদের পেনশন আছে, বাবার তো পেনশন নেই, মাও তো চাকরি করে না, তুমি একটা কাজ করো মরে যেও না, তোমার তো পেনশন আছে। মানে এই ধরনের নানা রকম ছোট ছোট বুদ্ধি, এই যে তোর ঠাকুমা বোধহয় হেভি মানে বুদ্ধি রাখে। তারপরে এই হলো ওর মানে আপার কেজিতে ঢুকে ও শুরু করলো, তো বোধহয় হীরক রাজাতে না, ও সূর্য শিকার আমাদের দলের নাট্যআননে প্রথম, আমি সেরেলাক নিয়েও যেতাম, মানে স্টেজে উঠতাম, সারাক্ষণ কথা বলতো কিন্তু স্টেজে গিয়ে চুপ, কথা বলতো না। এবার দেখেছো কি করে হলো, স্টেজে গিয়ে ডায়লগ বলতাম না, ডায়লগ বলতো চুপ মানে হচ্ছে বাকি সময়টা না না, কেউ যদি দর্শক যদি ভাবে স্টেজে গিয়ে চুপ করে গেছি। এইবার চন্দনদা বলে একটা কথাও এখানে হবে না, তো ঠিক আছে, ওকে যা বলা হতো ও তাই করছে। তারপরে আর খুঁজে পাওয়া যেত না, স্টেজে মানে হলের বাইরে চলে যাচ্ছে এরকম। এরকমই নাটক করতে করতে বাড়িতে এসে এক গাদা বন্ধু জোগাড় করলো, প্রায় 25 জন, ওই তাদের নিয়ে একটা নাটক হলো, পাড়ায় করতো, তাদের সঙ্গে ঝগড়া ঝামেলা ঠাকুমার। আর ঠাকুমা বলেছে, এই শোন, তোর বাবা যা পড়াশোনা শিখে তারপরে এইসব সিনেমা তারপরে শুটিং টুটিং করছে, তুই একটু পড়াশোনা শিখে নে, তারপরে আমার ভাইরা সব বিলেত ফেরত আগে বলতো না, ঠাকুমাকে বলছে তোমার ভাইদেরকে সব বিলেত থেকে ফেরত পাঠিয়ে দিয়েছে, বিলেত থেকে ফেরত পাঠিয়ে দিয়েছে বলে এবার মানে দলে গিয়ে ও নাটক দেখে দেখে ও নাটকের উপরে একটা, ও জানে যে স্টেজে আমাকে যে কোনো প্রোগ্রামে স্টেজে আমার উঠতেই হবে। আমার বাপের বাড়ি ঝাড়খণ্ডে, ওখানে একটা ছোট্ট পাড়ায় প্রোগ্রাম হচ্ছে, আমি বসে আছি ওকে নিয়ে, হঠাৎ আমি অন্যমনস্ক হয়ে গেছি, হঠাৎ দেখি গান গাইছে আমার ছেলে বসে আছে, স্টেজে বসে আছে। তুই কি করতে গেলি? আমাকে নেবে না, মানে স্ক্রিন প্রেজেন্সটা ছোটবেলা থেকে খুব ইম্পর্টেন্ট ছিল। একদিক দিয়ে চলে গেছে আমি বুঝতেও পারিনি। এমনকি এখানে একটা ব্যান্ড এসছে আমাদের সরস্বদনে, আমি আর ওর বাবা বসে আছি, ও ঠিক
কখন আমাদেরকে চোখে ধুলো দিয়ে সামনে আমাকে নাও না, আমাকে নাও ওপরে, আমিও ওপরে থাকি, আমিও একটু গান গাইবো। মানে স্টেজে ওঠার ওর চিরকালের একটা, মানে ছোট থেকেই। তারপরে স্কুলে নাটক করা, প্রথম নাটকটা আমিই শিখিয়েছিলাম, ছোট্ট একটা নাটক বলে। খুব চিন্তা, মা আমি তো বাবার মতন করতে পারবো না, কি করবো, তোর বইয়েরই একটা নাটক তুই করবি, আমি দেখিয়ে দেবো। ইয়েতে ওঠা, নারকেল গাছে ওঠা, নারকেল গাছে ওঠা, ডাব 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 নিয়ে একটা আমাদের ওই স্কুলে হতো তোমার, একটা মাইক দিয়ে ওই যেমন খুশি একটা কোনো পারফরম্যান্স করতে হবে, ছোট মানে 10-15 মিনিটের মধ্যে একটা করতে হবে। তো সেইটা মা একটা শিখিয়ে দিয়েছিল, ডাবওয়ালা একটা ডাব নিয়ে ইত্যাদি ইত্যাদি, সেই সমস্ত পুরো প্র্যাকটিস করে তারপরে একবার এইটা আমার এখনো ভালো মনে আছে, সেটা হচ্ছে কেজিতে যখন পড়তাম স্কুলে একবার একটা ওই গো অ্যাজ ইউ লাইক হয়েছে আর কি, যেমন খুশি সাজো হয়েছে, সেখানে আমি পুলিশ সেজেছি। সেই পুলিশের ড্রেস আবার বাবার যেখান থেকে কস্টিউম আছে সেখানে যাব আমি, এখানে ওখান থেকে নেব, ওখানে যাওয়া হলো। পুলিশের ড্রেস পরে আমার যে কত ছবি আছে, কারণ ওই পুলিশের ড্রেসে তারপর আমার মানে ওইটাই আমার কাছে তখন রোল প্লে করার বা কোনো রকম ধরো সিন দেখলাম পুলিশের অন স্ক্রিন নাটকে দেখলাম, আমার তখন হচ্ছে যে ওই রকম একটা কোনো কস্টিউম পরে আমি ওই রকম সেজে ওরকম একটা কোনো সিন এনঅ্যাক্ট করবো আর কি। তো আমার এই সিন এনঅ্যাক্ট করতে সবসময় খুব মজা লাগতো। এর মানে এই যে বললাম প্রথমেই যে প্রথম শিক্ষক সবসময় মা হয়, তাহলে অভিনয়ের শিক্ষাটাও কোথাও গিয়ে বাবা নয়, মাই দিয়েছে প্রথম। হ্যাঁ, প্রথম ধরো স্কুলের যে কোনো রকম কম্পিটিশনে, তারপরে আমাদের স্কুলে এই ধরো নাটকের রিহার্সাল হতো স্কুলের প্রোগ্রামের জন্য। আমার মনে আছে আমরা একবার পাইপার অফ হ্যামলিন করেছিলাম, হ্যামলিনের বাঁশিওয়ালা, সেখানেও একটা ল্যাংড়া ছেলের পাঠ করেছিলাম বোধহয়। তো সেইটারও রিহার্সাল, মানে মা নিয়ে যাওয়া নিয়ে আসা, রিহার্সালে বসে থাকা, দেখা, বাড়িতেও প্র্যাকটিস করানো, সেগুলো সমস্তটা। ধরো আমার তো ক্লাস অনেক ক্লাস অবধি কোনো টিউশন ছিল না, সেটা পড়ানো পুরোটাই মা পড়াতো। তারপরে ধরো যখন টিউশনও হয়েছে, কিছু টিউশন, কিন্তু টিউশনের অনেক পড়া বাড়ি এসেও সেটাও মা দেখেছে। একেবারে ধরো যখন আমি মানে হাই স্কুলের শেষের দিকে, তখন মা অতটাও পড়াশুনো দেখে, তাও পড়াশুনোর জন্য আর যা যা লাগবে সেগুলো আর প্রজেক্টের জন্য। যখন প্রজেক্ট নিয়ে বসতো ক্লাস 12 অবধি, ওর বন্ধু শুদ্ধ, হ্যাঁ, মা বসে বসে প্রজেক্টগুলো সব প্রজেক্ট ওদের করানো, জমা দেওয়ার দিন ঠিকঠাক করে দিয়ে, তো বন্ধুরা ঘুমিয়ে পড়েছে, এবার ওদের প্রজেক্টগুলো আমি সব যাতে ওরা টাইমলি জমা দিতে পারে, মানে আন্টি 5 নম্বর দরকার নেই, মানে এগুলো কর, ওকেও ওরম। কিন্তু একটা জিনিস আমি সবসময় শিখিয়েছি যে তুমি এগিয়ে যাবে, ওরা পিছিয়ে যাবে, ওটা যেন না হয়। ওই ছেলেটা জমা দেবে না, ওকে আমার কাছে নিয়ে আসো। আমাদের বাড়িতে নিয়ে এসে ও ঘুমিয়ে পড়েছে, আমি বলছি ও তো জমা দেবে না, বলছি হ্যাঁ মা ওরটা করে দাও, ও বেচারা পারছে না, ঘুমিয়ে পড়েছে। তো এই যে ওর একটা টানের ব্যাপার আছে, সব বন্ধুরা পিছিয়ে যাবে না, আমি ওদের নিয়ে এগোবো। এইটা ছোট থেকেই আমি বলবো সব মারে এরমই শেখায় যে তুমি এগিয়ে যাবে, ওরা পিছিয়ে যাক, এটা যেন কখনোই কোনো মা কোনো সন্তানকে যেন না শেখায়। তাহলে আগামী দিন এইরকম এখন যা দেখতে পাচ্ছি, হিংসে, মারামারি, এইগুলোই আসবে বাচ্চাদের ভেতরে, যতই লেখাপড়া শিখুক। নিশ্চয়ই, তাই না? একদমই তাই। মানে সবাই হয়, তুমি যেটা বললে না, সবাই শেখা, হয়তো সেটা নয়, এই একসাথে এগিয়ে যাওয়ার মনোভাবটা, এটা খুব ইম্পর্টেন্ট একটা। আজকে ও নাটক করছে, ভালো নাটক করছে, ওকে সবাই হয়তো বলেছে তোমার বাবা কিংবা তোমার যে প্ল্যাটফর্মটা তুমি পেয়েছো সেটা হয়তো তোমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটাও আছে। তারপরে ওর ইচ্ছেটা ছিল, আমরা কিছু জোর করিনি। আমি চাইতাম ও চাকরি করুক, ও পড়াশোনা করে চাকরি টাকরি করুক। তারপরে যখন দেখলাম না, একদমই ওর এটাই ভালো লাগছে, কি আমিও জোর করতাম না, ওর বাবাও জোর না, ঠাকুমার একটু আপত্তি ছিল, আমারও আপত্তি ছিল। তারপরে নিজেই বলতো ক্লাস 7-8 থেকে আমি কিন্তু সায়েন্স নিয়ে পড়বো না, কারণ পারতো না, মানে অঙ্কটাকে ভীষণ ভয় পেত। আমার সায়েন্স নিয়ে পড়ার খুব ইচ্ছে ছিল, আমার ইচ্ছে ছিল যে আমি প্রচন্ড সায়েন্স নিয়ে পড়ে না, সময় দিত না গো, একদম পড়তো না, প্র্যাকটিস করতো না, আমি সত্যি বুঝতে পারতো না। তারপরে আমার ভীষণ মানে আমার আর সায়েন্সের, মানে সায়েন্স বলতে একাডেমিক্যালি যে সায়েন্সটা আর কি, বিজ্ঞান, ওভারঅল বিজ্ঞান নয়, বিজ্ঞান আমিও বুঝতে পারি, কিন্তু একাডেমিক্যালি যে সায়েন্সটা পড়তে লাগে সেটার সাথে আমার চিরকাল একটা ঝামেলা আছে, মানে আমি কিছুতেই পেরে উঠতাম না আর কি। তারপরে ওই ক্লাস 7 মানে 8 থেকে ও ফিউচার ফাউন্ডেশনে গেল, অরবিন্দ মিশনে। ওখানে গিয়ে আমি পুরো চেঞ্জ দেখলাম, কি মানে শান্ত হয়ে গেল। আঁকতে যেত, আমি আঁকা পারবো না, 3 দিনের মাথায় ছেড়ে দিল, হ্যাঁ ছেড়ে দাও, তোমার ভালো লাগছে না ছেড়ে দাও।
মা আমি সাঁতার কাটতে জানি। ওই হয়তো টিভিতে দেখেছো কাউকে সাঁতার কাটতে, গিয়ে একদিন জলের মধ্যে ঝাঁপালো নিজেই, টিচার দরকার নেই, এই একটা ব্যাপার আছে। তারপরে তো আর সাঁতারে যাবে না, সেই বাবার কাছেই শিখলো সাঁতারটা আমি জানি না। এবার ও এই ধরনের কিছু কিছু জিনিস যেগুলো খুব একটা জোর করতাম না কোনোদিনও, ওর যখন ইচ্ছে হবে ও করবে, কিন্তু লেখাপড়াটা তো খুবই দরকার। তার সাথে বাড়িতে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথেও আত্মীয় স্বজনের বাড়িতেও সবসময় বাচ্চাদেরকে নিয়ে যাওয়া দরকার, যাতে তাদেরকে চেনে জানে, শেয়ার করার জায়গা দরকার। শুধু মা হয়তো অনেকটা দিন মার সাথে শেয়ার করতে পারে, একটা সময় আসে যখন শেয়ারের জায়গা থাকে না, সেই সময় নিজের মাসির মেয়ে, পিসির মেয়ে, দাদা দিদি এদের সাথে যাতে, কাজিনদের সাথে যাতে ওর এমনই একটা গভীর সম্পর্ক, যাতে ওরা সারাক্ষণ নিজেদের মধ্যে কথাবার্তা বলে নিজেদেরকে একটু হালকা করতে পারবে, এইটাই। আমাদের কাজিনরা আমরা খুব ক্লোজ, মানে আমার ধরো আমার মামার মেয়ে আমার সঙ্গেই থাকে, ও কলেজে পড়াশোনা করছে, ও এসে থাকে, মানে আমার মামা বাড়ি তো ঝাড়খণ্ডে, যেরকম মা বললো। তো আমাদের যারা কাজিনরা আমরা খুব ক্লোজ আর কি। আমার দিদি অনেক বড়, ওর বিয়ে হয়ে গেছে, জাস্ট এবছর বিয়ে হলো। তবে আমার ভাই বোনেরা ওরা খুব ক্লোজ, মানে ধরো আমার ভাই বোনেরা, আমার বোন 4 বছরের ছোট, তারপরে আমাদের নেক্সট যারা ভাই বোন তারা 9-10 বছরের ছোট। কিন্তু কখনো যদি আমরা একসাথে মিশি, তোমার দেখে মনে হবে না যে এতটা গ্যাপ, মনে হবে যে সবাই এক বয়সী আর কি। সেইটা একটা খুব মজার, মানে সেটা ধরো আমরা যখনই, ওরা এই জাস্ট কয়েকদিন আগে কলকাতা এসেছিল, ওদের ক্লাস 10 শেষ হয়েছে, তো ওরা কলকাতা এসেছিল, আমরা একসাথে টাইম জোনে খেলতে গেছিলাম। আমিও বহু বছর বাদে টাইম জোনে গিয়ে ওই আর্কেডে গেম খেলা, তো আমাদের কোথাও দেখে মনে হচ্ছে না যে বয়সের এরকম পার্থক্য আছে। আর আমি বেটে, ওরা লম্বা, তো ওদের সব আমার এক হাইটে, ওরা এরকম পাশে, আমার মায়ের পাশে এসে না আমার ছোট বোন এরকম হাইট মাপে। হ্যাঁ, মানে তো ওদের ওই এজ বারটা খুব একটা নেই, তো সেইটা একটা খুব কমফোর্টেবল জায়গা যে ওদের মানে কাজিনদের মধ্যে ওই এজ বারটা খুব কম আছে। এই যে মা বললো যে পড়াশোনায় ছোটবেলা থেকে পড়াশোনা নিয়ে একটু ঝামেলা হতো, তো এর জন্য মার কতটা খেতে হয়েছে? মায়ের প্রচুর মার খেয়েছি, বহুত মার খেয়েছি। বাবা কখনো মারেনি, বাবা মারে না কখনো, কোনোদিনই মারেনি, বাবা কোনোদিন মারেনি। বাবার বকাই কাফি, তো জানো তো বাবার গলা মানে এখনো বহু জায়গায় কাফি, মারলেই ঠাকুমার কাছে চলে আসতো। হ্যাঁ, মারলে আমার আম্মা যতদিন বেঁচে ছিল, ওই যে ছবিটা আমার মেরে মারলো, বললে কি আহা গো কেন মারলো গো, বেশ করেছে গো, এবার বললো কি এরকম সুর করে কি বললে এটা তুমি? এবার ঠাকুমার সাথে প্রচুর ঝগড়া হতো না, মার খেয়েছি, বহু মার খেয়েছি। বাবা তো কখনো মারতো না, মাই যা মারতো, বিভিন্ন রকম ব্যাট, স্কেল, টুল, বই, খাতা, প্রচুর মার খেয়েছি। অনেক বয়স অব্দি মার খেয়েছি, অনেক বয়স মানে আমি বলছি 5-6 অব্দি তো বটেই। তারপর তো মারধর কমে গেছে, তারপর আমি এমনিও 7-8 থেকে আমি নিজেই একটু শান্ত হয়ে গেছি। তারপরে মারটা না, তারপর চিৎকার চেঁচামেচি বকাঝকা তো মা এখনো করে। বাবা ওই যেরকম বললাম, বাবার যদি কিছু বলতে হয় ফার্মলি বলে, তাহলেই মারধরের দরকার পড়ে না। আম্মা যতদিন ছিল আম্মার সাথে জাস্ট ঝগড়া হতো, সবকিছুতে ঝগড়া হতো আম্মার সাথে, এটা দাদু ঠাম্মার সাথে হয়েই থাকে। কিন্তু ওই আবার একটু পরেই দেখি দুজনে মিলে খাচ্ছে, দুজনে মিলে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, সেই মিলমিশটা হয়ে যায়। তারপর অসম্ভব না, ওর এমনিতে আম্মা মারা যাওয়ার পরেই একদম মানে চুপচাপ, মানে তারপরে আর ওরকম জেদ তো কোনোদিনই খুব একটা ছিল না। ওই আমাকে ফুল হাতা প্যান্ট দিতে হবে সারাক্ষণ, এই যে ছোটবেলা থেকে এত দুষ্টুমি, এত মজা, অনেক কিছু গল্প আমরা শুনলাম, তার মধ্যে ছোটবেলায় মানে মায়ের থেকে লুকোনোর ব্যাপারটা কিন্তু একটু বাচ্চাদের থাকতো, যে কিছু কিছু জিনিস কখনো আমরা মায়ের থেকে লুকিয়ে যেতাম। তো এমন কোনো সিক্রেট কি তোমার রয়েছে যেটা তুমি এখনো অবধি মায়ের থেকে লুকিয়েছিলে, যেটা তুমি এখন বড় হয়ে রিভিল করতে পারো? না, মা নিজেই বুঝতে পারতো। সেটা হচ্ছে আমাদের পাড়ার বন্ধুরা তখন ধরো 11 তো সবার পাখনা গজায়, 11-12 যখন আমাদের পাড়াতে এই রেডিয়াসে আমরা যারা থাকতাম, আমরা একদম এক বয়সী ঘটনাচক্রে, মানে একসাথে ক্লাস 10 পাস হয়েছে, একসাথে 11-এ উঠেছি। এবার 11-এ উঠে নানা রকম পাখনাপাতি গজায়। এবার পাখনা গজিয়েছে ন্যাচারালি, পাড়ার মধ্যে থাকি, ধূম্রপানের পাখনা গজিয়েছে সবার ছোটবেলা থেকে পেন্সিল নিয়ে। হ্যাঁ, এবার সেটা তো টিভিতে দেখে ধূম্রপানের পাখনাটা একদম ওটা একটা, আমি জানি না যারা পাড়ায় থেকেছে, ধরো ওপেন টি বায়োস্কোপে যেরকম দেখিয়েছে যে বন্ধু বান্ধবরা, সেইটা আমাদের পাড়ায় তখন চালু হয়েছে। এবার সেটা না পাড়ার সব মায়েরাই বুঝতে পারতো যে ধরো কিরকম জেরক্স করতে যাচ্ছে। একদিন সেটা ছোট, আরো ছোট। হ্যাঁ, না একদিন হঠাৎ আমার কাজের দিদিটা এসে বললো, না সে ভুল ইনফরমেশন দিয়েছিল, আমি তাই বলছি কেন, তোমার ছেলের বন্ধু 3 জন আর তোমার ছেলে দেখলাম বিড়ি সিগারেট খাচ্ছিল।
সে এবার ইনফোটা ভুল দিয়েছে। তাই বলেছি, ঠিক আছে এসছে, তিনজনেই এসছে, ওই বোমা বিষ্ণু মহেশ্বর আমি বলি এখানে আছে তিনটে, একই বলছি, আমরা তিনজন বন্ধু, আর তিনজনই মানে নাটক করে, থিয়েটার করে, সবই ঠিকঠাক। এখন একদম বিশাল একটা জায়গায় ওরা ভালোই অভিনয় করছে, ভালোই ছেলে দুটো। এবার এসছে, আমি ডেকেছি, শোন সিগারেট খেয়েছিস? বললো হ্যাঁ। আমাকে বাইরের লোক এসে বললো এটা আমার ভালো লাগছে না, তোরা একটা কাজ কর, আমি এক প্যাকেট সিগারেট দিচ্ছি, এখানে খা, এখানে খা, আর কি কি খাবি খা, আমার সামনে খা, তোরা আমার সামনে খা তো দেখি কিরকম। আমার খুব খারাপ, এটা কিন্তু এটা আমি ওদের বললাম যে একটু শুনলে খুব রেগে যাবে, আর রিককে বললাম তোর বাবা শুনলে কিন্তু কি বলবে, তুই গিয়ে পেট্রোল পাম্পের দিকে গিয়ে। এইটা একটা ভুল ইনফরমেশন, সেটা হচ্ছে যে ও মানে ওই মহিলা ভুলটা করেছেন এইটাই, যে বলেছে পেট্রোল পাম্পের সামনে কেউই সিগারেট খায় না। এবার ব্যাপারটা হতো যে পাড়ার সব মায়েরা বুঝতে পারতো কিরকম, ধরো আমাদের এই যে ঢোকার সময় মন্দিরটা দেখলে, এই মন্দিরটায় কালী পুজো আর শীতলা পুজো হয় প্রতি বছর। এবার ধরো পাড়ার কাকিমারা, পিসিরা, দিদিরা, মায়েরা সবাই দেখছে এই এক ঝুন্ডে আর কি 11টা-12টা ছেলে আসছি বলে চলে যাচ্ছে। এবার নেই, 1 ঘন্টা হলো নেই, আর সবাই ফিরছে চুইংগাম খেতে খেতে, কারণ তখন একটা লজিক ছিল যে চুইংগাম খেলে কোনোভাবেই কেউ গন্ধ পাবে না। হ্যাঁ, এবার সবাই এবার পাড়ার কাকারা, তারাও ন্যাচারালি এই বয়সটা পেরিয়ে এসছে, এই ফেজটা পেরিয়ে এসছে, তারা বলতো আমরা কি কিছু বুঝি না, আমরা তোদের বয়সটা পেরিয়ে এসছি। এবার আমাদের এখন যেটা হয়েছে, ধরো এই আমার বন্ধুরা এখন কয়েকজন ছুটিতে এসছে, বা আমরা যখন এক জায়গায় হই, এবার আমাদের যারা ভাইয়ের বয়সী ওরা ওই এক্স্যাক্ট কাজগুলো করে। এবার ওদের সেদিনকেই হয়েছে, ভিলাতে খেয়ে বেরিয়ে, যারা আমাদের পাড়ার একটা অনুষ্ঠান ছিল, ওরা খেয়ে এবার বেরোচ্ছে, মানে কোথায় এই যাচ্ছি আমরাও করে এসেছি, বুঝেছো, এই খেয়ে উঠে যাওয়াটা আমরা বুঝতে পারি। ওর একটা ব্যাপার কি ছিল, এবার বাবা হয়তো সিগারেট খেয়ে একটু রয়ে গেছে, একদিন দেখছি ওরা তিনটেই ওটাকে খুলেছে, অ্যাস্টেট খুলে ওই বারটা এগুলো জানানো যাবে জানিস তো, মানে এই ধরনের লুকি এগুলো চলতোই এগুলো এইটা মানে খুবই ভালো। মানে আমার নিজের এখন দেখে খুব মনে হয় যে জেনারেশন আফটার জেনারেশন, তোমার ধরো আমাদের যারা ভাইয়ের বয়সী এখন পাড়ায়, ওদেরকে আমরা বলি ঠিক আছে তোরা যা, আমরা বরং তোদের মা বাবাদের সামনে গার্ড দিয়ে দিচ্ছি, যা তোরা যা করবি কর। ছোটবেলায় কিন্তু ছেলেদের ক্ষেত্রে আরো একটা জিনিস দেখা যেত, মানে এইটা যেটা বললে এটা হয়তো মানে সব মা বাবারাই, মানে ছেলেদের মায়েরা খুব রিলেট করতে পারবে এই সিগারেটের বিষয়টা। তবে সেটা ছাড়া ছোট্ট মানে বাচ্চা ছেলেদের খুব একটা দুঃখ ছিল যে মারা তাদেরকে মেয়ে সাজাতো। তুমি কখনো সাজিয়েছো? না না, আর মেয়ে সাজাতে যাব কি, আমাকে তো কামড়ে দেবে একদম, ওইসব না, আমাকে গাড়ি আর বন্দুক কিনে দেবে আর ফুল হাতা প্যান্ট, মানে কোনো ওর ইচ্ছে। গাড়ি আর বন্দুকের শখ আমার এখনো আছে, এখনো বন্দুকের শখ আমার এখনো আছে, এটা আমার সত্যি ইচ্ছা যে আমি এখনো আলমারি খুলে গোছাতে গেলে দেখি ওর ছোটবেলার বন্দুক, আমার এখনো সিরিয়াসলি আমার ছোটবেলার খেলনা বন্দুক রাখা আছে, আমার বন্দুকের প্রতি ফ্যাসিনেশন এখনো আছে। আরেকটা এক ধরনের লাইটার পাওয়া যায় বন্দুকওয়ালা, ওই সবের প্রতি আমার ফ্যাসিনেশন নেই। আমার সত্যি ইচ্ছা আছে আমি অ্যাকচুয়ালি বন্দুক প্রপার শিখবো, মানে যেটা একদম অলিম্পিক স্পোর্ট যেটা হয় সেই রকম ভাবে শিখবো। অবশ্যই অলিম্পিক স্পোর্ট লেভেলে শিখতে পারবো না, কিন্তু আমার একটা হবি হিসেবে ইচ্ছে। আরেকটা হচ্ছে আমার ছোট থেকে গাড়ির শখ, তো সেইটা আমার এই দুটো শখ আমার সবসময়ই ছিল আর কি। একদমই যখন ছোট, তো মানে একদম ছোট না বলতে গেলে কেজিতে যখন পড়ে, ও আমাদের এখানে হলুদ ট্যাক্সি ছিল না, হলুদ ট্যাক্সি একজনের ছিল। এবার ও খালি দেখতো ওটা, আর ঠাকুমাকে আম্মা ওরকম একটা হলুদ ট্যাক্সি কিনে দেবে গো। গাড়ির খুব শখ, মানে কি বলবো, যেখানেই গাড়ি দেখতো দাঁড়িয়ে যেত, মোবাইল আর গাড়ি বন্দুক এই তিনটে। মোবাইল আরো পরে, মোবাইল তো আমরা যখন বড় ছোট, মোবাইল কোথায়, না ছোট মোবাইল, বাবা ছোট ওই ছোট মোবাইল, টিপলে গান বাজতো ওই মোবাইল, হ্যাঁ ওই খেলার মোবাইল। এবার ওটা গান টান বাজতো। এবার ও ঠাকুমাকে বলেছে আমাকে ওরকম গাড়ি কিনে, এবার ঠাকুমা একজনকে ঠিক করেছে গিয়ে ওই গাড়ি একটা ওরকম একটা গাড়ি, ছোট গাড়ি নিয়ে, ওই যে ছোট গাড়ি পাওয়া যায় ছোট গাড়ি, হ্যাঁ, তো ওইটা নিয়ে এসছে হলুদ রঙেরই। আর যেই দেখেছে বলছে এইটা তো না, আমি তো ওই গাড়ি চেয়েছি, আমি ওই গাড়ি বলে এক দিল পটকে দিল, দিয়ে ভেঙে টেঙে দিল। ঠাকুমার সঙ্গে ঝামেলা হলো, বলে এইটাই চালা, এটা প্র্যাকটিস কর, তারপর এই গাড়ি চালাবে। না আমার ছোট থেকে যেটা আমি আমার মামাকেও বলেছি, আমি ভাবতাম কি গাড়ি ফাড়ি চালাবে নাকি, একদম আমি কোনো শখ আর নেই, খালি বলে গাড়ি চালাবে। হ্যাঁ না, আমি ছোটবেলা আমার মামা বাড়ি গেছি, মামা বাড়িতে গিয়ে মামাকে বলেছি যে আমাকে একটা ছোট গাড়ি কিনে দাও। মামা ভেবেছে রিমোট কন্ট্রোল গাড়ি বা ছোট সুভিনিয়ার গাড়ি যেগুলো। আমি দোকানের সামনে নিয়ে গেছে মামাকে বলছি না এই গাড়ি নয়, ছোট গাড়ি যেটা আমি উঠে চালাতে পারবো।
মানে আমি অনেক বছর পর বুঝেছি যে আমার গাড়ি চালাতে আসলে এখনো খুবই ভালো লাগে গাড়ি চালাতে। গাড়ি চালানোর শখ আমার মানে অনেক দিনের, আর ভালো গাড়ির শখ আমার খুবই আর কি। মানে ওইরকম মানে খেলনা গাড়ি, ওইটুকু ছেলে খেলনা গাড়ি চাইছে। খেলনা গাড়ি চাইছি না, আমি অরিজিনাল গাড়ি চাইছি। তো যে কারণে আমি ড্রাইভিং শিখেছি খুব তাড়াতাড়ি আর কি। আমার গাড়ি সম্বন্ধে একটা আইডিয়া আছে, গাড়ি চালাতে খুব ভালো লাগে। যদিও কলকাতায় গাড়ি চালানো ইজ একটা এত বড় হয়ে আমাকে বলছে যে আমার ওই গাড়িটা কোথায়, তো প্রথম দিনই তো এক ভেঙে টেঙে দিলি, আর ওই গাড়িটা এখন সঙ্গে থাকলে ভালো ঝামেলা। হতো। হ্যাঁ, একদম এখন ভালো লাগছে, এখন ভালো লাগছে। আচ্ছা, ছোট থেকে তো মানে সবকিছুর মধ্যেই এত খুনসুটি, গাড়ি, সিনেমার অ্যাক্টিং এর শখ সবকিছুই ছিল, কিন্তু তারপরে আজকে গিয়ে এত সফল একজন অভিনেতা, এত ভালো ভালো ছবিতে কাজ করছে। তোমার ওর কাজ করা সবচেয়ে পছন্দের ছবি যদি জিজ্ঞেস করি তাহলে সেটা কোনটা হবে? সব থেকে মানে দুটো ছবি আমার ভালো লেগেছে, একটা ওপেন টি বায়োস্কোপ আর জেনারেশন আমি। কাহানি তো খুবই ছোট, তা কাহানি তো মানে যেই পার্টটা করেছে সেটা মানে একদমই ও না বুঝেই করেছে, কিন্তু ভালো হয়েছে, ভীষণই ভালো ছবি। প্রিয় ছবি হিসেবে আমি কাহানির পর আর কিছু ভালো লাগে না আমার, এখনো ভালো লাগছে না আর, কিন্তু কাহানি এতটাই ভালো লেগেছে সবার, প্রত্যেকটা অভিনয় সবার ভালো হয়েছিল, যার জন্য কাহানিটা ওভারঅল ভালো। মা দ্বিতীয় পুরুষ দেখেনি? আচ্ছা, দ্বিতীয় পুরুষ আমি দেখিনি, আমি ছবি টবি দেখেই আমি বুঝে গেছি যে ট্রেলার দেখেছি, ওটা কি হবে আমি দেখবই না। আমি দেখিনি, এখনো দেখি। আমার দিদা বলেছে আমাকে যে আমি দেখবো, দেখি তুই কি মারপিট করেছিস। আমি দিদাকে বলছি, দিদা এটা দেখো না, ছবিটা একেবারেই দেখার মতো নয়। মানে আমার পার্টটা তোমার ভালো লাগবে না, ছবিটা দেখার মতো নয় ইন দ্য সেন্স যে আমার পার্টটা তুমি দেখো না, যে এটা তুমি যেভাবে ভাবছো সেইটা নয়, না দেখি তুই কি মারপিট করেছিস। মা একদম ক্লিয়ার যে আমি দ্বিতীয় পুরুষ দেখবো না, তুই মারামারি খুনোখুনি করেছিস আমি দেখবো। সবাই দেখেছে, আমি যাইনি। হ্যাঁ, মা দেখেনি দ্বিতীয় পুরুষ, এখনো দেখেনি। কোনোদিন কি দেখবে না? না না, দেখবেই, মারামারি দেখবেই না। আমি জেনারেশন আমিটা, এই যে দুটো ছবি বললে এগুলো কিন্তু খুব রিলেটেড ওর সাথে, মানে এতক্ষণ যা কথা বললাম, যেটা তুমি বললে যে পাড়ার বিষয়টা, আর সাথে যেটা কাজিনদের বিষয়টা বললে, দুটোই কিন্তু এই ছবিতে খুব সুন্দরভাবে ফুটেছে। তোমার লাইফের সাথে প্রচুর মানে ভীষণ ভাবে কানেক্টেড তাহলে এই দুটো ছবি। ওপেন টি বায়োস্কোপের ধরো যেমন পাড়া কালচারটা, সেটা সত্যি কথা বলতে আমি যেহেতু কলকাতা শহরে থেকেও একটু দূরে থাকি, তোমরা আজকে এলে আমার বাড়ি বুঝতেই পারছো, আমি বেহালায় থাকি, বেহালা শ্বশুনা। আমাদের এখানে এখনো মানে ইটস নট দ্য হার্ট অফ দ্য সিটি, এটা যেহেতু সিটির থেকে একটু বাইরে, তাই এখানে এখনো পাড়া, বা আমি যখন বড় হয়েছি তখন আরও বেশি করে পাড়া কালচার, পাড়ায় পুজো, পাড়ার মন্দির, ধরো এই যে পাড়ায় আমাদের মন্দিরটা আছে, সেখানে আমার মারা ভীষণভাবে অ্যাক্টিভলি জড়িত। পাড়ার খিচুড়ি খাওয়া, পাড়ায় সবাই একসাথে বসে খিচুড়ি খাওয়া হবে, সেইটা অর্গানাইজ করা, এই ব্যাপারটা নিয়ে আমি খুব বড় হয়েছি, যে কারণে ওপেন টি বায়োস্কোপ আমার কাছে কখনোই খুব দূরের কোনো রিয়ালিটি মনে হয়। তবে আমি বলি, পাড়াতে যখন কালী পুজো হচ্ছে, কিছু যে কোনো অনুষ্ঠান, পাড়ার ছেলে বাচ্চারা যেন পাড়াতেই থাকে। সেটা এখন কি করা যায়, এটা এখন কারোর থাকে না, সময় নেই, কিন্তু থাকলে যেন মোবাইলে না বসে থাকে, একটু চাঁদা কাটতে, দেখ চাঁদা তুলে কিরকম মজা লাগে। আগে তো বাবা, আমরা দেখেছি আমার দাদা চাঁদা তুলতে যেত, এবার ওদেরও তাই বলি। তা এখন তো একদম ঠিক আছে, দেখাই যায় না। তো আমাদের পাড়ায় খুব অল্প থাকা। আচ্ছা, এবারে আমাদের এই আড্ডাটা একটুখানি এবারে ক্লোজ, আমরা এবারে শেষের দিকে যাওয়া যাক। হ্যাঁ, কিন্তু আমি একটা ছোট্ট প্রশ্ন দিয়ে শেষ করব, যে এবার তো এতগুলো মাদার্স ডে পেরিয়ে এলে তুমি, তো এবার কি ছেলে বৌমা উপহার দিচ্ছে? বৌমা, আমি তো বলেছি যে একদম বিয়ে থাওয়া দিয়ে তোকে একদম ঠিক করে দিই, একটা গাইড দরকার। এবার একটা গাইড কি তুমি ছেলেকে উপহার দেবে চিলড্রেন্স ডে তে, নাকি ও তোমাকে উপহার দিচ্ছে মাদার্স ডে তে? সে জানি না এখনো, সেটা আমি তো আমার বলেছি বাবা মা দুজনেই বিয়ের কথা, আমি বিয়ে করে নাও, কোনো চান্সই নেই। তোমার সব বন্ধুরাই তো মোটামুটি এখন খুব ভালো, ওদের বিয়েতে গিয়ে আমি হাততালি দেব, আর দেখবে তোমরা তো যাবে রেকর্ড করতে, ওদের বিয়েতে দেখবে আমি খাচ্ছি, আমি একদম প্লেট টেট গুছিয়ে 3 ইডিয়টস এ ওরা যেরকম প্লেট গুছিয়ে দিল। বিয়ের কথা বললে বলে আমার অনেক ছোট ছোট ভাই বোন আছে, তাদেরকে একটুখানি অবশ্যই আমার ছোট ছোট ভাই বোন আছে, ওদের বিয়ে দিয়ে দিই দাঁড়িয়ে থেকে, তারপর যতদিন ওদের বিয়ে হবে আমার বয়স হয়ে যাবে, আর কেউ বলার করবে না, আমি সুন্দর অলওয়েজ সিঙ্গেল। ওর বাবা তো সারাক্ষণই বলে যে কি রে গার্লফ্রেন্ড হলো না তোর এখনো, একটা দেখ কি, ও অনেক ছোটবেলা থেকে, অনেক দূরে, কোনো চান্সই নেই।
বিয়েথা থেকে অনেক অনেক দূরে। দূরে। মায়ের হাতের রান্না খুব পছন্দের, আগেই বলে দিয়েছিল সেটা, মানে আমাদের ইন্টারভিউ শুরু হওয়ার অনেক আগেই বলে দিয়েছে যে মা খুব ভালো রান্না করে। আজকে তাই- বাবা বেরোনোর আগে বলে দিয়েছে যে জিও বাংলার পর্দায় এটা ঘোষণা করে দিতে যে আজকে অসাধারণ শুক্তো বানিয়েছে মা, সেটা খেয়ে বাবা আহা আহা বলতে বলতে বেরিয়েছে। এটা বাবা বলে গেছে ঘোষণা করতে, তাই আমি ঘোষণা করে দিলাম। ঘোষণা করা হয়ে গেছে, মানে জিও বাংলার দর্শকরাও যারা রয়েছে তারাও কিন্তু তাহলে একদিন চলে আসবে তোমার একদম, কাছে খেতে, সবাই চলে এসেছে। কারণ সবাই শুনে নিয়েছে যে এমনি রিকের বন্ধুরা, ওর বন্ধু যাদবপুরে জবে থেকেই ও পড়াশুনো করছে, কিংবা স্কুলের বন্ধুরাও প্রায় 6-7 জন আসে। ওরা একদিন থাকলে আমার মনটা খারাপ লাগে, আমি আরো কটা দিন থাক না, একবার 6টা দিন থেকেছে, তারপরে আমি বললাম তোরা চলে যাচ্ছিস থাক। ওরা ওই জন্য আন্টি- এখন বলে যে তোদের বাড়ি যাওয়াটা একটা ট্র্যাপ, কারণ প্রথম দিন যাবো, তারপর তোর মা বলবে আজকে চলে যাবি, আজকে যাবি না, আজকে অমুক বানাচ্ছি, আজকে পোলাও আর মাংস বানাচ্ছি, থেকে যা। এবার থেকে গেল, এই করে করে 5 দিন ওপরের থেকে গেছে ঘরটা একবার। বিশাল বড়, তো আমার ঘরটা অনেকটা বড়, তো অনেকেই সবাই থেকে যায়। থেকে এই তো যায়। ইনফ্যাক্ট এই রবিবারই আর আমিও আড্ডা মারি, শান্তিও আড্ডা মারে, মানে আমরা দুজন ওদের সাথে এমন মিশে যাই। যাই হোক, আমাদের বিবাহবার্ষিকী ওরা চলে এসছে। হ্যাঁ, তো সেগুলো খুব নাচ টাচ সেলিব্রেট করে হয়, খুব আমাদের সেলিব্রেট বাড়িতে। হয়। আমরা খুব ওদের বড় কিছু বন্ধুরা কিছু করি না, বন্ধু বান্ধবরা আছে একদম সন্তানের এই যা। মতনই, ওরা এসে আমাদের সব হাতে হাতে কাজকর্ম করে বেশ সুন্দর, আনন্দই লাগে। আসলে মায়ের কাছে সবাই সন্তান, সবাই সন্তান। আর সেই জন্যই মা যেরকম রান্না করতে ভালোবাসে সেরকম রান্না করে খাওয়াতেও সকলকে ভালোবাসে। আর আজকে আমাদের এই বিশেষ মাতৃদিবসের এপিসোডে তোমাকে পেয়ে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। thank you. তাই তোমাকে জানাই আমাদের তরফ থেকে হ্যাপি মাদার্স ডে। থ্যাংক ইউ, হ্যাঁ। থ্যাংক ইউ। এবং দর্শকরা যারা দেখছেন, যারা মায়েরা রয়েছেন, আপনাদের সবাইকেও হ্যাপি মাদার্স ডে। এভাবেই আমাদেরকে দেখুন, ভালোবাসা দিন এবং আশীর্বাদ করুন। আর তার সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।